আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক টিভি নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট যুদ্ধের সংবাদ, এরপর বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রাথমিক শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা। 3 দফা দাবিতে সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছেন প্রাথমিকের সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের নেতারা। 3 দফা দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি বা ঘোষণা না আসলে সব ধরনের পরীক্ষা বর্জন ও 11 ডিসেম্বর থেকে অমরণ অনশন কর্মসূচি পালনের কথা জানিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এরপর জানাবো নির্বাচন আসলেই একটি ইসলামিক দলের ব্যক্তিরা জাতির মধ্যে বিভক্ত সৃষ্টি করতে চায় অভিযোগ বিএনপি নেতা সালাউদ্দিনের। নির্বাচনে আসলেই একটি রাজনৈতিক দল ইসলামকে ব্যবহার করে তারা জাতির মধ্যে বিভক্ত সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যারা ইসলামকে ব্যবহার করে ফায়দা হাসিল করতে চায় তাদের কাছ থেকে সাবধান থাকতে হবে বলে জানান তিনি। আজ নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কাসেমি পরিষদ আয়োজনে সম্মেলনে তিনি এই মন্তব্য করেছেন। এদিকে যমুনা অভিমুখে 43 ও 44তম বিসিএস নন ক্যাডার এবং ক্যাডার প্রত্যাশীরা পুলিশের ধাওয়া। বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদানের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে অনুষ্ঠিত 43 ও 44তম চলমান সব বিসিএস পরীক্ষার অংশগ্রহণ করে বৈষম্যের শিকার হওয়া অভিযোগ এনে চাকরি প্রত্যাশীরা যমুনা অভিমুখে রওনা দিয়েছেন। এরপর পুলিশ তাদের ধাওয়া দিলে তারা সেখান থেকে পালিয়ে যায়। এবারে জানাবো রায়পুরায় 11 অস্ত্রসহ গ্রেপ্তার 8। নরসিংদী রায়পুরা থেকে দেশি বিদেশি 11টি অস্ত্রসহ 8 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 1। আজ কারণ বাজারের সংবাদ সম্মেলনে এই কথা জানায় র্যাব এর অধিনায়ক এইচ.এম. সাজ্জাদ হোসেন। এবং সর্বশেষ জানাবো প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় কান্নায় ভেঙে পড়লেন যুবলীগ নেতা। প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় অংশ নিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 6 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি। আজ কারাগার থেকে প্যারোলে মুক্তি পান তিনি। পরে বাদজোহর সিদ্ধিরগঞ্জ আইলপাড়ায় মাদ্রাসা মাঠে জানাজা ও দাফন শেষে পুলিশি প্রহরায় তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। প্রাথমিক শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা। 3 দফা দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি বা ঘোষণা না আসলে সব ধরনের পরীক্ষা বর্জন 11 ডিসেম্বর থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের কথা জানিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার 1 অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের নেতারা এসব দাবি জানানোর পাশাপাশি নতুন কিছু কর্মসূচিরও ঘোষণা দিয়েছেন। কর্মসূচির মধ্যে রয়েছে 23 ও 24 নভেম্বর অর্ধদিবস কর্মবিরতি, 25 ও 26 নভেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি, 27 নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি। আর নভেম্বরের মধ্যে দাবি মেনে না নেওয়া হলে বার্ষিক পরীক্ষা বর্জন সহ 11 ডিসেম্বর থেকে লাগাতার অনশন কর্মসূচি পালন করা হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষক নেতা শাইনুল আল আমিন। এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক নেতা আনোয়ারুল ইসলাম, নূরে আলম সিদ্দিকী, রবিউল, অজিত পাল। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের দাবি দেওয়ায় যেন মনি ভরছে না। তারা 11তম গ্রেড প্রদান, 10 বছর ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড জটিলতা নিরসন এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা চেয়েছেন। এর আগে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকরা 15 থেকে 25 মে পর্যন্ত অর্ধ দিবস এবং 26 মে থেকে তারা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন। গত 29 মে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দারের সঙ্গে শিক্ষক নেতাদের বৈঠক হয়। এরপর কর্মবিরতি কর্মসূচি 25 জুন পর্যন্ত স্থগিত রাখা হয়, কিন্তু নতুন করে তারা আবার কর্মসূচি দিয়েছে।
নির্বাচন আসলে একটি দল জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় বললেন সালাউদ্দিন আহমেদ। নির্বাচন আসলে একটি রাজনৈতিক দল ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্ত সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যারা ইসলামকে ব্যবহার করে ফায়দা হাসিল করতে চায় তাদের কাছ থেকে সাবধান থাকতে হবে বলে জানান তিনি। শনিবার 1 নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জ জেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের কাসেমি পরিষদের আয়োজনে সম্মেলনে তিনি এই মন্তব্য করেছেন। সালাউদ্দিন আহমেদ বলেন, যারা জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায়, যারা মুসলিমদের বিভ্রান্ত করে ক্ষতি করতে চায়, তাদের কাছ থেকে দেশবাসীকে সতর্ক থাকতে হবে। বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেছেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার বাংলাদেশ ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী রাজনীতি করেছে। তারা মুসলিম বিদ্বেষী সরকার ছিল। আওয়ামী লীগ রাজনীতি এদেশের মানুষ দেখেছে। তারা দেশের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য ইসলাম বিদ্বেষী রাজনীতি, আলেম নির্যাতনের রাজনীতি, আলেম বিদ্বেষী রাজনীতি, মুসলিম বিদ্বেষী রাজনীতি করেছে। জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসেন কাসেমি সভাপতিত্বে আজমতে সাহাবা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের নায়েবে আমির আল হাবিব সহ হেফাজতে ইসলাম ও বিএনপির নেতাকর্মীরা। যমুনার অভিমুখে 43 ও 44তম বিসিএস নন ক্যাডার এবং ক্যাডার প্রত্যাশীরা পুলিশের ধাওয়া। বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদানের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে অনুষ্ঠিত 43 ও 44তম চলমান সব বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে বৈষম্য শিকার হওয়ার অভিযোগে চাকরি প্রত্যাশী প্রার্থীরা যমুনায় অভিমুখের দিকে রওনা দেয়। শনিবার 1 নভেম্বর বিকেল থেকে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছিলেন তারা। বিকাল 5টার দিকে বিক্ষোভকারীরা যমুনা অভিমুখে যাত্রা শুরু করলে পুলিশের সঙ্গে তাদের মুখোমুখি অবস্থান তৈরি হয়। পরে পুলিশ ধাওয়া দিলে আন্দোলনকারীরা পালিয়ে যায়। আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে এক, অধিযাচনকৃত পদসমূহ 44তম বিসিএস এর পুনঃ ফলাফল দ্রুত প্রকাশ করতে হবে। 2, নন ক্যাডার পদে নিয়োগ বিধিমালা 2025 অবিলম্বে প্রদান, উপদেষ্টা স্বাক্ষর ও অনুমোদনের মাধ্যমে গেজেট আকারে প্রকাশ করে 43 ও 44তম সহ চলমান প্রত্যেক বিসিএস থেকে নন ক্যাডার পদে সুপারিশের ব্যবস্থা করতে হবে। 3, 43তম বিসিএস নন ক্যাডার প্রার্থীদের জন্য অধিযাচন করতে হবে। পদসমূহ দ্রুত সময়ের মধ্যে সুপারিশ করতে হবে বলে তারা জানায় এবং এরপরই তারা পুলিশের সঙ্গে দফায় দফায় ধস্তাধস্তি শুরু করে। পুলিশ কোনো উপায়ন্ত না পেয়ে তাদেরকে লাঠিচার্জ করে সেখান থেকে সরিয়ে দিতে বাধ্য হয়েছে। তারা এ সময় জয় বাংলা স্লোগান দিতে থাকেন এবং পুলিশের বিরুদ্ধে তারা অ্যাকশনে যায়। পরে পুলিশ অনেকক্ষণ ধৈর্য ধারণ করে এবং শেষ পর্যন্ত পুলিশের সদস্যরা এই দুষ্কৃতকারীদেরকে ধাওয়া দেয়। দুষ্কৃতকারীরা তখন ধাওয়া খেয়ে পালিয়ে যায়। এই দুষ্কৃতকারীরা দীর্ঘদিন ধরে পুলিশের সদস্যদের বিরুদ্ধে নানারকম অপকর্ম এবং নানারকম সমস্যা তৈরি করছিল। অবশেষে পুলিশের সদস্যরা বিষয়টি গুরুত্বের সঙ্গে পরিলক্ষিত করে এবং পুলিশ ধাওয়া দিয়ে তাদেরকে ওই এলাকা ছাড়া করেছে। এই ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রায়পুরা 11 অস্ত্রসহ গ্রেপ্তার 8। নরসিংদী রায়পুরা থেকে বিদেশি 11টি অস্ত্রসহ 8 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 11। এই ঘটনায় র্যাবের সদস্যরা সারারাত অভিযান চালিয়ে সন্ত্রাসীদের গ্রেপ্তার করেছে। র্যাবের সদস্যরা জানিয়েছে, বিভিন্ন জায়গা থেকে আমরা অভিযোগ পাচ্ছিলাম যে সেখানে অবৈধভাবে সন্ত্রাসীরা অস্ত্র এনেছে। এরপরই আমরা সেখানে অভিযান চালাই এবং এরপর এদেরকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব 11-র অধিনায়ক HM সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতরা হলেন শফিক মিয়া 32, মোস্তফা 38, জাহিদ হাসান 17, আয়নাল 38, মহিউদ্দিন হৃদয় 22, মোহাম্মদ বাচ্চু মিয়া 62, কালু মিয়া 69, মোহাম্মদ বাসেদ 40। তাদের সবার বাড়ি নরসিংদীর রায়পুরা থানার সায়দাবাদ এলাকায়। অভিযানে গ্রেপ্তারের কাছ থেকে 2টি বিদেশি পিস্তল, 5টি একনালা বন্দুক, 1টি 2 নলা বন্দুক, 2টি LNG, 1টি পাইপ গান, 3টি ম্যাগজিন ও 35 রাউন্ড গুলি জব্দ করা হয়। HM সাজ্জাদ হোসেন বলেছেন, মূলত বালুমহল চর বাজার দখল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা এই ধরনের অস্ত্র এনে তারপর আধিপত্য বিস্তার করতে চেয়েছিল। তবে আমরা শেষ পর্যন্ত র্যাবের সদস্যরা সবকিছু পরিস্থিতি বুঝতে পেরে তাদের সেখান থেকে থামানোর চেষ্টা করি এবং শেষ পর্যন্ত র্যাবের সদস্যরা অভিযান চালিয়ে তাদেরকে সেখান থেকে আটক করেছে বলে র্যাবের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছে। সংবাদ সম্মেলনে
র্যাব 11-এর অধিনায়ক সাজ্জাদ হোসেন টি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন যে বা যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকবে তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে।